আসসালামু আলাইকুম, আমি ফাহাদ হোসেন। আমি হচ্ছে অষ্টম শ্রেণীর আইসিটির প্রথম চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে তথ্য যাচাই অভিযান, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো প্রথমেই তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, তথ্য কাকে বলে? হোয়াট ইজ ইনফরমেশন? ইনফরমেশন ইজ ইনফরমেশন অ্যাবাউট সামথিং। কেমন হয়ে গেল না? আসলে যে কোনো কিছু যখন তোমাকে পূর্ণাঙ্গ অর্থ দেবে, সেটাই আসলে তথ্য হিসেবে কাজ করে। এবং এই তথ্যটা তোমার জন্য কোনো না কোনো একটা অর্থবোধক হইতে পারে, তোমার কোনো উদ্দেশ্য সাধন করতে পারে। অর্থাৎ সহজ করে তুমি যাই দেখবা এবং সেটার মধ্যে যদি তুমি কোনো অর্থ খুঁজে পাও, সেটাই তোমার জন্য তথ্য হিসেবে কাজ করবে। So, আমাদের প্রতিনিয়ত কাজ করার সময় যে আমরা সিদ্ধান্তগুলো নেই, সেগুলো আসলে আমাদের যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেটার উপর ডিপেন্ড করে নেই। যেমন আমি তোমাকে বললাম যে ঈদে কোথা থেকে জামা কাপড় কিনবা, তো তুমি হচ্ছে বলতে পারো যে বসুন্ধরা যাইতে পারি, নিউ মার্কেট যাইতে পারি। এই যে আইডিয়াটা আসলো থেকে, এটা আসলে তোমার কাছে যে তথ্যটা আছে সেটার উপর নির্ভর করে তুমি ডিসিশন নিচ্ছ। সো তার মানে বুঝতে পারতেছো যে একটা ভালো তথ্য থাকা কিন্তু অনেক হেল্পফুল হবে। বা তুমি চিন্তা করো, তুমি একটা হসপিটালে গেলে, অনেক বড় ডিপার্টমেন্ট, কোথাও চক্ষু ডিপার্টমেন্ট বসে, তো এত বড় হসপিটালে দেখবা যে একটা খুব ছোট্ট করে সুন্দর করে একটা জায়গায় হচ্ছে একজন লোক বসে থাকে, লেখা থাকে তথ্য সেন্টার। অর্থাৎ তুমি যা জানতে চাও তুমি শুধু জিজ্ঞাসা করলেই হবে। সো তুমি চিন্তা করো যে তুমি একটা ডিপার্টমেন্ট খুঁজতেছো হসপিটালের, তো তুমি একতলা, দুইতলা, তিনতলা, দশতলা খুঁজতে থাকলা, তো এইটা কিন্তু সেন্স মেক করে না। তো এখানে চিন্তা করে দেখো, তোমার উদ্দেশ্য সাধন করা দরকার, কিন্তু তোমার কাছে যদি এই তথ্যটা না থাকে, সেইটাতে আসলে অনেক সময় নষ্ট হইতে পারে। তো এরকম অনেক সিনারিও থাকতে পারে। তো যার জন্য আমাদের কাছে যদি তথ্য থাকে, আমাদের দৈনন্দিন জীবনটা অনেক বেটার হয়ে যেতে পারে। সো প্রথমে আমাদের বই যেটা করছে যে তথ্য কত রকমের ভুল হইতে পারে সেটা নিয়ে আলোচনা করছে। তো এখানে একটা সিনারিও চিন্তা করো, প্রথমে একটা সিনারিও দেয়া আছে যে সেটাতে হচ্ছে ওটাকে আমরা বলতে পারি হচ্ছে মিস ইনফরমেশন। মিস ইনফরমেশন মানে হচ্ছে ভুল তথ্য, সহজ হিসাব। তো কেমন হইতে পারে যে কেউ একজন বই লিখলো, সে হচ্ছে 2 আর 2 = 4 না লিখে 5 লিখে ফেললো। সো এটা কি কেউ ইন্টেনশনালি করবে? এত সিলি মিস্টেক করবে না, কিন্তু হয়ে গেছে। তো এইটাকে তুমি বলবো যে মিস ইনফরমেশন, মানে ভুল তথ্য চলে আসছে। তো তোমাদের বই হচ্ছে ধরো একটা পরিস্থিতি, অনেক একটা ঘটনা বলছে, সেটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি, কোনো ধরো সে একটা পুরস্কার পাইছে। তো কোনো একটা পত্রিকা ছাপায় দিল যে এ ব্যক্তির নামটা ঠিকই লিখছে, কিন্তু তার এ ব্যক্তির ছবি না দিয়ে বি ব্যক্তির ছবি দিয়ে দিচ্ছে। তো এটা ভুল হতেই পারে যে আসলে রফিকের নামই দিল, কিন্তু আসলে ছবিটা সামহাও শফিকের চলে আসলো। সিনারিও 1। তো এইটাকে আমরা বলি মিস ইনফরমেশন। তো মিস ইনফরমেশনের একটা শর্ত হচ্ছে এটা ভুল তথ্য হবে ঠিকই, কিন্তু এইটা উদ্দেশ্য প্রণোদিত হবে না, মানে কারো ক্ষতি করার উদ্দেশ্য হবে না। তো এরপরে পরিস্থিতি 2 একটা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্ট, ধরো সি, সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার তৈরি করছে। এবং কেউ একজন নিউজ করার সময় দেখা গেল যে ওই প্রতিবেদন সব সেম আছে, কিন্তু ভিডিওর থেকে একটা অংশ কেটে সে যেটা করলো, যে যখনই রেস্টুরেন্টের নাম সি নেয়ার কথা, সে হচ্ছে এডিট করে ডি দিয়ে দিছে। তো এখন যেটা হবে, ধরো ফেসবুকে এটা ছড়ায় পড়লো, কোন একটা নির্দিষ্ট এরিয়াতে ওই ডি রেস্টুরেন্টটা থাকে। তো তখন তারা হয়তো বা ভাববে যে আরে এই রেস্টুরেন্টটা তো অনেক পপুলার ছিল, এইটা তো হচ্ছে এই কাজটা করছে, এটা ঠিক হয় নাই। তাহলে একটা জনমত তৈরি হয়ে গেল যে ওই রেস্টুরেন্টে আর যাওয়া যাবে না, বা এটা খারাপ হয়ে গেল। তাহলে এই সিনারিওতে কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দিছেই, কিন্তু সেটা আবার কারোর জন্য কি করছে, ইচ্ছা করে ক্ষতির কারণ হয়েছে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিসইনফরমেশন। তো একটা মিস ইনফরমেশন, একটা ডিসইনফরমেশন। আরেকটা তৃতীয় একটা পরিস্থিতি তোমাদের বইয়ে দেয়া আছে, সেটা হচ্ছে যে কোনো একটা লোক কোনো একটা ডিপার্টমেন্টে নতুন আসছে, ধরো কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানের কেউ একজন চেয়ারম্যান হয়ে গেল বা এমডি হয়ে গেল। তো তাকে পুরস্কৃত করা হইতেছে তার নতুন কোনো কাজের জন্য। ওই সময়ে কি হলো, যে ফেসবুকে একটা ধরো বা যে কোনো জায়গা থেকে একটা নিউজ ভাইরাল হলো যে ওই ডিপার্টমেন্টের হেডকে কি করা হয়েছে, বা এমডি কে তোমার হচ্ছে একটা গুরুতর অপরাধের জন্য হচ্ছে দোষী সাব্যস্ত করা হলো। তো তখন অনেকে ভাবতে পারে যে সে তো মাত্রই আসলো, সাথে সাথে হচ্ছে তার সম্পর্কে দুর্নাম চলে আসলো, তার মানে সে মানুষটা ভালো না। কিন্তু দেখা গেছে আসলে সে তো মাত্র আসছে, এবং যে নিউজটা হয়েছে সেটা ধরো 2 থেকে 3 সপ্তাহ আগে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে, যখন সে ওই কোম্পানিতে ছিলই না বা ওই প্রতিষ্ঠানে ছিলই না। তো এই সিনারিওটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাল ইনফরমেশন। ম্যাল ইনফরমেশনটা দেখো, এইটা টেকনিক্যালি সত্য হবে, কিন্তু কনটেক্সট বা প্রেক্ষাপটের অনুযায়ী আসলে এটা হচ্ছে কারোকে
ধরো দোষী সাব্যস্ত করে ফেলবে। এই সিনারি হলে এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাল ইনফরমেশন। ঠিক আছে? সো তার মানে আমি যদি বলি মিস ইনফরমেশন, এটা অবশ্যই ভুল, এবং উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য আসলে থাকে না কারো ক্ষতি করার। আর ডিসইনফরমেশনে যেটা হয় যে তথ্যটা অবশ্যই ভুল থাকে এবং উদ্দেশ্য খারাপ থাকে। ম্যাল ইনফরমেশনে যেটা হয় তথ্যটা সত্য থাকে কিন্তু প্রেক্ষাপটটা এমন থাকে যেটাতে আসলে ওই লোকটাকে বা ওই একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে আসে। বা আমি ধরো লাস্টেরটা নিয়ে যদি একটু বলি, ম্যাল ইনফরমেশনটা এটা আসলে বোঝা একটু ঝামেলা, যে আসলে সত্য হয়ে কিভাবে কারো ক্ষতি করতে পারে। তো ধরো এরকম হইতে পারলো যে তুমি কোনো একটা সাপোজ বাস থেকে নামলা আর দেখলা যে একটা লোককে মারতেছে। তো তুমি বললা যে এখানে 5টা ছেলে মিলে একটা লোককে মারতেছে, তো তখন তুমি কিন্তু অবশ্যই 5জন সম্পর্কে নেগেটিভ ধারণা নিয়ে আসলা সাপোজ। বাট একটু পরে খোঁজ পেলা যে সে ধরো চুরি বা অন্য কোনো বা ছিনতাই বা ইপটিজিং এরকম কোনো একটা গর্হিত কাজের সাথে লিপ্ত ছিল। তো স্বাভাবিক একটা সাধারণ মানুষটা তো তার প্রতিক্রিয়া দেখাবেই। তো এই ক্ষেত্রে কিন্তু কি হয়ে গেল যে তুমি প্রথমে কিন্তু তাদেরকে খারাপ ভেবে নিয়েছিলা, কারণ তারা কেন হচ্ছে একটা মানুষকে মারতেছে, বাট কারণ কনটেক্সটটা তুমি জানতেছিলে না। সত্য যে এটা মারতেছে বা খারাপ কিছু করতেছে বা আটকে রেখে দিছে, বাট প্রেক্ষাপটটা আমরা বোঝার চেষ্টা করলাম না। তো এই সিনারিওগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাল ইনফরমেশন। তো এখন যদি আমাকে কেউ কোশ্চেন করা হয় বা আমি তোমাকে পার্সোনালি কোশ্চেন করি, এই তিনটার মধ্যে তুমি কোনটাকে খারাপের মধ্যে র্যাঙ্কিংয়ে রাখবা? আমি অবশ্যই রাখবো সেটা হচ্ছে ডিসইনফরমেশনকে। ডিসইনফরমেশন যেহেতু উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য কারো ক্ষতি করার জন্যই ছাপানো হয়, তো এর মাধ্যমে যেটা করা হয় এখন, ধরো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে এই কাজটা আরো সহজে করা যায়। যে ধরো অনেক জনমতের সিদ্ধান্তকে সে হচ্ছে ম্যানিপুলেট করতে পারে এই ফেক নিউজগুলা। যে ধরো হচ্ছে আমি যদি এখানে একদম স্পেসিফিকলি বলি যে আমাদের 3টা জিনিসকে প্রায়োরিটি রেখে হচ্ছে এই ডিসইনফরমেশনটা হচ্ছে ছড়ানো হয়। সো এক হচ্ছে যে অর্থনৈতিক কোনো কারণ থাকতে পারে, 2 হচ্ছে যে তোমার মানুষের একটা জনমতের একটা রাগ বা হেট্রেড কারো প্রতি জেনারেট করা, অথবা জনমতের কারোর জন্য একটা সাপোর্ট তৈরি করা। এই দুইটাই আসলে ফেক নিউজের মাধ্যমে হইতে পারে। তো এটাই। তো এখানে একটু বুঝে রাখবা যে কোনটা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয় আর কোনটা সত্য। আর ম্যাল ইনফরমেশন দেখতেছে তো সত্য, কিন্তু আসলে প্রেক্ষাপটটা ভুল হয়ে গেছে, তো এটা আসলে বোঝার বিষয়। আমরা হচ্ছে এই বুঝতে পারলাম যে কত ধরনের ভুল তথ্য হয়। আর আমি যদি এখন তোমাদের একটা ডায়াগ্রাম দেখাই, এই ডায়াগ্রাম থেকে তুমি যদি একটু খেয়াল করে দেখো, মিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন এই দুইটাকে যদি তুমি ইন্টারসেকশন করো, মাঝখানে হচ্ছে তুমি পাবা হচ্ছে ডিসইনফরমেশন। এটার কারণ কি? কারণ ডিসইনফরমেশনে যেটা হয় ভুল তথ্য থাকেই, যেটা আসলে মিস ইনফরমেশনও থাকে। আর ডিসইনফরমেশনের উদ্দেশ্য থাকে হচ্ছে কারো ক্ষতি করা, যেটা আসলে ম্যাল ইনফরমেশনে হয়ে যায়। কারণ ম্যাল ইনফরমেশনে সত্য কথা বলতেছো কিন্তু প্রেক্ষাপটের ভুলের কারণে সেটা কি হয়ে গেছে যে তুমি এটা নেগেটিভলি নিছো, তো আলটিমেটলি এটা নেগেটিভের মধ্যে পড়ে যায়। তো এই দুইটাই আসলে মিলে হচ্ছে ডিসইনফরমেশনটা তোমার হচ্ছে থাকবে। তো এখানে একটু দেখে নিতে পারতেছো। এখন তোমার জন্য পরবর্তী টাস্ক হচ্ছে যে এখন যদি তোমাদের কাছে এরকম ভুল তথ্য চলে আসে, তুমি এখন এটা কিভাবে যাচাই করবা? সো দেখো, যদি ফেসবুকে হঠাৎ করে কোনো একটা নিউজ চ্যানেল যেটা নাম তুমি শোনো নাই, তুমি একটা নিউজ দেখছো, তুমি সহজ করে খুব সহজে কিন্তু অন্য নিউজ চ্যানেলগুলোর সাথে হচ্ছে একটু রিলেট করে দেখতে পারো যে ওই নিউজটা হয়েছে কিনা। সো আসলে 4টা 5টা 10টা নিউজ পেপার একইভাবে একটা তথ্যকে ভুল বলবে এটা আসলে হয় না। তো সেক্ষেত্রে তোমার আসলে রিলায়েবিলিটি বেড়ে যাবে, যে যতগুলা তোমার হচ্ছে সংবাদপত্র ওই সেম নিউজটাকে কভার করছে, তো বুঝতে পারবে যে ওটা তত বেশি সত্য। আর একটা পরিস্থিতি হতে পারে যে ধরো সিনারিওটা দেখো, যে তৃতীয় সিনারিওটা ছিল যে কোন একটা ব্যক্তি সম্পর্কে হচ্ছে একটা নেগেটিভ তথ্য ছড়ায় গেল, ঠিক আছে, যদিও ঘটনাটা সত্য ছিল কিন্তু তার আগের লোকের জন্য। তো সেইখানে কিন্তু তুমি হচ্ছে খুব ইজিলি কিন্তু যে যে আসলে কোন চেয়ারম্যান, তার নাম কি, বর্তমানের নাম কি, এই বিষয়ে যদি তুমি একটু আলোচনা করতে তাহলে কিন্তু আসলে বোঝা হয়ে যেত। সো এখন আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা টাস্ক আছে, সেটা হচ্ছে যে ধরো তুমি তথ্য কিভাবে যাচাই করতে পারো। তো এর জন্য দেখো আমরা যেটা করব, আমরা হচ্ছে যাচাই করার লক্ষ্যে কিছু তথ্য আমরা হচ্ছে সংগ্রহ করব। তো কি তথ্য যাচাই করব তা যেন গুগল ফর্মে ব্যবহার করব। তো ধরো আমি হচ্ছে আজকের কথা যদি বলি, আজকে অনেক গরম।
সো এই গরমের মধ্যে হচ্ছে ধরো ফেসবুকে গেলে অনেক ধরনের নিউজ পাইতেছো যে এই গরমে এটা করে ফেলবে, কেউ গাছ লাগিয়ে ফেলবে, কোনো ভার্সিটি এটা করছে। তো আমি হচ্ছে এক কাজ করি, সেটা হচ্ছে আমার ফেসবুকে আমি হচ্ছে স্ক্রল করি, করে আমি হচ্ছে 3টা 4টা 5টা যে ইনফরমেশন পাবো সেইটার বেসিসে আমি হচ্ছে বিভিন্ন মানুষকে হচ্ছে জিজ্ঞাসা করব যে এটা কি তোমার কাছে সত্য বলে মনে হয় বা সত্য না বলে মনে হয় কিনা, এবং সেইটা দিয়ে আমি হচ্ছে একটা ডায়াগ্রাম জেনারেট করব। সো এই ক্ষেত্রে আমরা হেল্প নিব হচ্ছে গুগল ফর্ম। সো গুগল ফর্ম যারা ইউজ করতে পারো না তারা আজকেই গুগল ফর্মটা শিখে নাও, এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি মাত্র ক্লাস 8-এ আসো, আর এখন থেকে শেখা শুরু করো। ভবিষ্যতে তোমার এইখানে হচ্ছে একসাথে অনেক মানুষের তথ্য নিয়ে যদি কাজ করতে হয়, এক্সাম নিতে হয়, যে কোনো কিছুর জন্য আমাদের গুগল ফর্মের দরকার হয়। সো প্রথমে আমি হচ্ছে চলে যাব যে গুগল ফর্মে। এখন আমরা যেটা করব যে আমি ফেসবুক স্ক্রল করে যে কয়েকটা নিউজ পেয়েছি, তো সেইটা দিয়ে আমি হচ্ছে গুগল ফর্মে হচ্ছে ওই কোশ্চেনগুলো দিব আর কি, যে এই নিউজটা তুমি কি সত্য বলে বিবেচনা করো কিনা। সো লেটস ডু দিস থিংস। তো প্রথমে আমাকে হচ্ছে গুগলে আসতে হবে। তো গুগলে এসে আমি সার্চ দিব গুগল ফর্ম। সো গুগল ফর্ম চলে আসবে। সো তোমাকে লগ ইন না থাকলে লগ ইন করতে হবে, আর লগ ইন থাকলে তো চলে আসবে ডিরেক্ট। সো দেন আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফর্ম হচ্ছে ক্রিয়েট করব। সো ব্ল্যাঙ্ক ফর্মে হচ্ছে দেখো, ফর্মে আমরা হচ্ছে একটা টাইটেল দিতে পারবো। সো টাইটেলটা হবে কি যে ভ্যালিডেট নিউজ। তার মানে আমরা বিভিন্ন ধরনের নিউজকে হচ্ছে ভ্যালিডেট করার চেষ্টা করব, যাচাই করার চেষ্টা করব। সো আমরা যেটা করব যে কয়েকটা আমি হচ্ছে যে ছবি বা নিউজের যে ছবি আছে সেইটার স্ক্রিনশট বা ছবি তুলে হচ্ছে আমি হচ্ছে অনেকগুলো কোশ্চেন তৈরি করব এবং মানুষকে হচ্ছে কোশ্চেন করব যে তুমি কি এটা সত্য বলে বিবেচনা করো কিনা। তো ধরো 3জন 4জন 5জনের থেকে আমরা হচ্ছে আপাতত তাদের কি মনে করে এই নিউজটা, সেইটা নেওয়ার হচ্ছে চেষ্টা করব। সো ফর্ম ডেসক্রিপশন ইজ সো আমি যেটা করলাম যে আমার নিউজ ফিড থেকে পাওয়া 3টা কোশ্চেন বা 3টা ছবিকে হচ্ছে বা পোস্টকে আমি হচ্ছে কোশ্চেন আকারে করছি। সো কি লেখা আছে যে ভ্যালিডেট নিউজ টাইটেল, আমি লিখছি যে টেস্ট পারপাস টু চেক হোয়েদার পিপল বিলিভ এভরি নিউজ দে গেট অর নট। আর এখন দেখো আমি স্ট্রেট ফরওয়ার্ড 3টা কোশ্চেন, আপনি কি তথ্যটি বিশ্বাস করেছেন। তো তথ্যটা কি, যে এখানে একটা তথ্য হচ্ছে দেখো যে সিনেমা হলে দর্শক টানতে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি। সো এটা কি মানুষ সত্য বলে মনে করে কিনা। সো এই ক্ষেত্রে ধরো শুধু একটা পোস্ট হলে একরকম ছিল, আর এখানে যখন একটা ছবি আছে তখন সে কি ভাবে। তো আমি অপশন দিয়েছি ইয়েস অর নো। সেমভাবে হচ্ছে পরেরটুকু দেখো যে ডেইলি ইআইইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারা যেটা করছে যে তীব্র গরমে পথচারী ও রিক্সা চালকদের পাশে দাঁড়িয়ে তাদের পানি পান করাইছে। তো এটা ভার্সিটির স্টুডেন্টরা করছে। তো এইটাকে সত্য মানে ইয়েস অর নো, সিম্পল। অ্যান্ড অলসো হচ্ছে যে আপনি কি তথ্যটি বিশ্বাস করছেন, সেখানে হচ্ছে যে দেখো একটা ছবি যে হাবিবি ওয়েলকাম টু বাংলাদেশ, দেখো যে জাতীয় সংসদ ভবনের একটা ছবি, সামনে মরুভূমি দিয়ে, কারণ আজকে টেম্পারেচার 41-এরও উপরে ছিল। সো এইটা দিয়ে আমি হচ্ছে একটা গুগল ফর্ম বানাই ফেলছি। তো এখন যেটা করব আমরা এটাকে
হচ্ছে সেন্ড করব। তো সেন্ড বলতে কি যে আমার হচ্ছে এটা এখন তৈরি হয়ে গেছে, এখন আমার পরিচিত আমি অনেকের এই ফর্মটা হচ্ছে পাঠাবো, ফেসবুকে পাঠাইতে পারি, হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারি, জিমেইল করতে পারি, যে কোনোভাবে পাঠাবো, পাঠায় বলবো তাদের রেসপন্সের জন্য ওয়েট করবো। তো চলো, তো কী করা যেতে পারে যে এই যে দেখো যে এইখান থেকে এই সাইনটাতে যদি আসো, তো এখানে দেখো শর্টেন ইউআরএল, তারপরে ইউআরএলটা ছোট করে ফেলবে। সো এখন এটাকে কপি করো। সো কপি করে তুমি হচ্ছে চাইলে যেটা করতে পারো যে যেমন আমি হচ্ছে এখান থেকে ধরো হচ্ছে জিমেলে গেলাম। সো এখন আমি যেটা করতে পারি যে এইটাকে আমি হচ্ছে আমার কয়েকজন বন্ধুকে পাঠাইতে পারি এবং তাদের রেসপন্সের জন্য ওয়েট করি। সো যেভাবেই পাঠাই, তুমি মেলে পাঠাও, ফেসবুকে পাঠাও বা হোয়াটসঅ্যাপে পাঠাও এবং দেখো তারা কী ধরনের রেসপন্স দেয়। তা আমি একটা রেসপন্স দিয়ে দেখাই দিব যে আসলে ইন্টারফেসটা কীরকম হয় এবং আমার এন্ডে কীরকম হচ্ছে। সো ধরো আমি হচ্ছে আমার কোনো একটা ফ্রেন্ডকে আমি পাঠাইলাম, ধরো bcc1117@iit.du.ac.ed. So please fill up the form. সো পাঠাই দিছি। সো আমি চাইলে দেখো যে ধরো কপি যেহেতু আছে, আমি এক কাজ করি, আমার ধরো অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে লগ ইন করার চেষ্টা করি। সাপোজ হচ্ছে এইটাতে আমি গেলাম। সো যাওয়ার পরে দেখো চলে আসছে 3টা কোশ্চেন। আমাকে দেখো এখানে ইয়েস অথবা নোতে আমি হচ্ছে এই বিরিয়ানি এবং এই ছবি দেখে মনে হচ্ছে যে তাদেরকে আসলে জোর করে সামনে দাঁড়ায় ছবি তুলতেছে, এবং হইতেও পারে, বাংলাদেশে সিনেমা তো চলে না। সো ধরো আমি হচ্ছে এটাকে ইয়েস দিলাম। সো আপনি কি তথ্যটি, হ্যাঁ এটা হইতে পারে যে ভার্সিটির স্টুডেন্টরা এখন আসলে অনেক ভালো কাজে হচ্ছে অ্যাক্টিভ থাকে, প্রাইভেট ভার্সিটি, পাবলিক ভার্সিটি। তো এটা একটা হতে পারে ইয়েস। আরেকটা হচ্ছে আপনি কি তথ্যটি, না এইটা তো কোনোভাবে আসলে বিশ্বাস করার কথা না। হ্যাঁ, অনেকে আবার হচ্ছে সমস্যা আছে, মিম করার কারণে তারা আসলে আয়রনি করা শিখে গেছে। আয়রনি করতে যায় হচ্ছে এই জিনিসটাকে অনেকে সত্য বলে দেবে, বাট আসলেই তো এটা সত্য না। আমি বলবো যে এটা নো, এবং হচ্ছে সাবমিট দিয়ে দিলাম। তো সাবমিট দিলে সাথে সাথে দেখো ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। সো এটা তুমি যতজনকে পাঠাবা তারা তাদের ইমেলকে দিয়ে এইভাবে যদি সাবমিট করে, এটা তোমার কাছে আসতে থাকবে। দেখো আমি যে এখন এটা সাবমিট করলাম, আমার কাছে কি চলে আসছে যে যে দেখো যে আমি হচ্ছে রেসপন্সে যদি যাই, আমার কাছে দেখো অলরেডি একটা রেসপন্স আছে। দেখো তো 3টার ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, ইয়েস 100%, ইয়েস 100%, আর রেড হলে হচ্ছে নো। সো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট দিয়ে করছি এই জন্য দেখাচ্ছে এরকম, বাট অন্য কেউ যদি এসে প্রথমটাকে নো দেয় তখন কী হতে পারে। সো আমি হচ্ছে এখন 5 মিনিট ওয়েট করব, তোমরা ওয়েট করো। আমার কয়েকজন বন্ধুকে পাঠাই, অবশ্যই মেসেজ দিয়ে বলে দিতে হবে যে ভাই সেন্ড কর। সো তারপর তোমার সাথে শেয়ার করতেছি। সো আমরা কিছু সময় পরে আসলাম। তো এখন মোটামুটি হচ্ছে 7টা রেসপন্স আসছে। তা আমি যদি দেখাই, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ 7টা রেসপন্সের মধ্যে দেখো প্রথম কোশ্চেনটা দেখো, বিরিয়ানির যেটা, সেটাতে দেখো যে 7টার মধ্যে দেখো মেজরিটি যেটা হচ্ছে যে 5টা ভোটে বলছে যে ইয়েস, তার মানে এটা বিশেষ করে ফেলছে ছবিটা দেখে। আর 2জন বলছে যে নো, মানে বিশেষ করে নাই। আর দ্বিতীয়টা মনে আছে কিনা যে ইউআই এর পথচারীদের হেল্প করছে, তো এটা আসলে বিশ্বাস করার মতো। তো এইটাতে দেখা যাচ্ছে যে 100%, অর্থাৎ 7 থেকে 7জনই বিশ্বাস করতেছে এটা সত্য হতে পারে। আরেকটা খেয়াল করে দেখো যে এর হচ্ছে 6টাই না আর একটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে মরুভূমির যেটা। তো তার মানে চিন্তা করে দেখো যে আসলে এইখানে আসলে অনেক কিছু ডিপেন্ডেন্ট হয়ে আসছে, মানে এটাকে তো আর চরমভাবে নেওয়ার কিছু নেই। বাট এভাবে তুমি চিন্তা করো, তুমি আসলে চাইলে 100 200 300 মানুষের কাছে কিন্তু যেটা নিয়ে তোমার কাছে কনফিউশন বা তুমি অ্যানালাইসিস করার জন্য ডাটাটা পাঠাইতে পারো। দেন গুগল ফর্ম তোমাকে খুব সুন্দর করে এরকম একটা পাই চার্ট বানিয়ে দেবে, যেটা দেখে তুমি ডিসিশন নিতে পারবা যে কী ছিল। তো এখানে গেলে কোশ্চেনগুলো দেখতে পারবা। আর ইন্ডিভিজুয়াল হচ্ছে প্রত্যেকে কে কী রেসপন্স করছে, দেখো 1 থেকে 7। আমি চাইলে দ্বিতীয়তে ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, সো প্রত্যেকের জন্য যাইতে পারতেছি। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে যে তুমি চাইলে সবটাকে, আমরা জানি যে ইনফরমেশন সাজানোর জন্য আমরা এক্সেল শিট বা গুগল ডক্স ইউজ করি।
তো এখানে হচ্ছে গুগল ফর্মের সাথে ডিরেক্টলি শিটস বা গুগল শিট হচ্ছে স্প্রেডশিটটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, তুমি এখানে যাইতে পারো। সো এখানে যাওয়ার পর ক্রিয়েট দিলে সেটা যেটা করবে তোমার এই টোটাল রেসপন্সটাকে একটা জায়গাতে নিয়ে আসতে পারছে। তো এখানে কখন দিছে ভালো করে জুম করলে দেখবা যে কখন কয়টা বাজে কোন প্রশ্নে কে অ্যান্সার দিছে সেটা হচ্ছে তুমি দেখতে পারবা। এবং তোমাদের অবশ্যই আমি সাজেশন করবো অ্যাটলিস্ট কিছু 5 থেকে 10 মিনিট সময় দিয়ে হলো গুগল ফর্ম ইউজ করা শিখে ফেলো। এটা আসলে ম্যান্ডেটরি স্কিল। তুমি ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, তোমার কাছে ল্যাপটপ নাই, মোবাইল আছে, তোমার কাছে যাই আছে, তুমি ওইটাতে শিখে ফেলতে পারবা। সো আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আবার হচ্ছে কোনো তথ্য সত্য কি সত্য না সেটা যাচাই করতে পারবো। সো তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তথ্য কয় ধরনের হতে পারে। সো তথ্য অনেক টাইপেরই হতে পারে, আমাদের বই আলোচনা করা আছে যে তথ্য প্রচারের জন্য হইতে পারে শুধুমাত্র ধরো রেডিও টেলিভিশনে, কিছু হতে পারে বিনোদনের জন্য, কিছু সচেতনতা তৈরি মতামত নেয়ার জন্য হইতে পারে, আরেকটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা হইতে পারে। এটা আসলে ওই তুমি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখো টিভিতে বা তোমার হচ্ছে ফেসবুকে একটা ভিডিও মাঝখানে, তো এখানে একটা জিনিস দেখো খুব ভালো করে বোঝার বিষয় যে একই কন্টেন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু আসলে তথ্যটা সত্য হইতে পারে বা সত্য নাও হইতে পারে। তো যেমন এটা হইতে পারে যে তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তুমি জাস্ট একটা মানুষ খেলার একটা ভিডিও জাস্ট রেকর্ড করে ছেড়ে দিলা, তো তার মানে ওইখানে যেই দেখবে সে কিন্তু বুঝতে পারবে যে এটা আসলে কি খেলা আসলে অ্যাকচুয়ালি হইতেছে। সে এখন হঠাৎ কী হলো যে ধরো তুমি কোনো একটা কার্টুনে দেখলা যে হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে 90 মিটার দৌড়ে চলে যেতেছে। তো এখন চিন্তা করে দেখো যে ফুটবল খেলায় 2 সেকেন্ডে 90 মিটার তো আসলে যাওয়া যায় না, কিন্তু গেল। এখন এইটা ফিজিবল কেন হয়েছে? কারণ এটা একটা কার্টুন। তো তার মানে কেউ 2 সেকেন্ডে 90 মিটার যাইতে পারবে না, এটাও যেমন সত্য, কিন্তু কার্টুনে আবার যেহেতু যাইতে পারতেছে, তো তখন কিন্তু তুমি বলতে পারবে না যে কার্টুনের এটা ভুল, আসলে এটা তৈরি করা হয়েছে বিনোদনের জন্য, ছোট বাচ্চাদের জন্য। তো তার মানে কন্টেন্ট কাদের জন্য তৈরি করা, উদ্দেশ্য কিসের জন্য, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে সত্য মিথ্যা যাচাই করতে হবে। যেমনটা ধরো মুভি সিনেমাতেও কিন্তু অনেক ধরনের ঘটনা দেয়া হয়, তো তখন কিন্তু তুমি এটাকে যাচাই করতে হবে যে কোনটা সত্য বা কোনটা সত্য না। সো এই জন্য কন্টেন্টের ভিন্নতা নিয়ে আমাদের একটু সুন্দর নলেজ থাকতে হবে যে কী উদ্দেশ্যে ওই কন্টেন্টটা বানানো, এটা সম্ভব কি সম্ভব না আসলে ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করে। মুভি সিরিজে অনেক কিছু হতে পারে, কার্টুনে অনেক কিছু হতে পারে। সো কন্টেন্টের ভিন্নতা। সো কন্টেন্টের ভিন্নতার পরে হচ্ছে তোমাদের বই একটা কিছু কাজ দেয়া আছে, সেখানে হচ্ছে ধরো সংবাদ, যেমন হচ্ছে কন্টেন্ট উদ্দেশ্য এবং তার একটা উদাহরণ লিখতে বলছে, এটা আসলে রিসার্চ করার জন্য। যেমন হচ্ছে নাটক এক ধরনের কন্টেন্ট হতে পারে, তার উদ্দেশ্য বিনোদন, তো একটা উদাহরণ হচ্ছে সংসপ্তক, অনেকে দেখেছে কিছু। আবার চলচ্চিত্রের ক্ষেত্রে হচ্ছে উদাহরণ হতে পারে গেরিলা। সো তেমনি সংবাদ প্রতিবেদনে একটা উদাহরণ হতে পারে তালাশ বা 360 ডিগ্রি টাইপের অনুষ্ঠান। তারপর পত্রিকার সম্পাদকীয়ের ক্ষেত্রে তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচারের ক্ষেত্রে ধরো সাইবার নিরাপত্তা আইন, এই হেডিংয়ে ধরো একটা নিউজ পেপারে কোথাও একটা সম্পাদনা থাকতে পারে, যেটা ধরো কোনো একটা এক্সপার্টিস ধরো সাইবার সিকিউরিটি নিয়ে জানে, সে তোমার হচ্ছে একটা নিউজ করতে পারে। তারপর টেলিভিশন টকশোর মধ্যে ধরো তৃতীয় মাত্রা আছে, গানের মধ্যে যে কোনো একটা গান। সো এরকম বাকিগুলোও আসলে তুমি কিন্তু কমপ্লিট করতে পারবা। এখন আমরা যেটা করব যে কোনো কন্টেন্টের ভিন্নতার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কোনো তথ্য কোথায় ভুল উৎস হতে পারে, কোথায় সঠিক উৎস হতে পারে, সেটার একটা টেবিলের একটা পার্ট দেওয়া আছে, আমরা পরেরটুকু দেখতে পারি। যেমন বাংলাদেশ বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত, তো সেটা হচ্ছে নাটক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি এটা নিতে যাও, ব্যক্তিগত কারো মতামত থেকে, সেটা ভুল উৎস হবে, কারণ মানুষ বায়াস থাকতে পারে, দলীয় কেউ হইতে পারে। আর সঠিক উৎস হতে পারে বাংলাদেশ ব্যাংকের থেকে ডিরেক্ট, যদি তুমি এই নিউজটা বা পাও তখন এটা হচ্ছে কী হতে পারে যে সম্ভাব্য সত্য হতে পারে। দেন পুঁইশাকে কী পুষ্টিগুণ আছে, এইটা নিয়ে যদি তুমি হচ্ছে ধরো যে পুঁইশাক বিক্রি করে তার কাছে যাও, সে তো তোমাকে বলবে বেচার জন্য, তো তার কাছে যাওয়া যাবে না। অথবা ধরো হচ্ছে যে ধরো সাপোজ যে ধরো মাছ বিক্রি করে তার কাছে গেলেও কিন্তু আসলে তুমি সঠিকটা নাও পাইতে পারো। তুমি সঠিক উৎস কোথায় হইতে পারে যে ধরো একটা নিউট্রিশনিস্টের কাছে যেতে পারো, যে পুষ্টিবিদের কাছে, অথবা কোনো ডক্টরের কাছে, তাদের কাছে এটা রিলায়েবল হতে পারে।
তারপর সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো উপবৃত্তি দেওয়া হয়েছে কিনা। তো এইটার জন্য কোনো একটা ভুল হচ্ছে কোথায় হতে পারে, কেউ তোমাকে মেসেজ দিল যে আপনি চিনো না জানো না যে আপনি সরকারি বৃত্তি পাইছেন। সো এই র্যান্ডম মেসেজগুলো বিশ্বাস করা অবশ্যই যুক্তিযুক্ত হবে না। অথবা ধরো তুমি হচ্ছে যে কোনো একটা সিম বিক্রেতার কাছে তুমি চলে গেলা যে ভাই আমি বৃত্তি পাইছি কিনা একটু চেক করে দেন। সো এটাও আসলে লজিক্যাল না। তো সঠিক উৎস কোথায় হতে পারে, তুমি তোমার টিচারদের কাছে কথা বলতে পারো, অথবা ধরো বিভিন্ন সরকারিভাবে যে বোর্ড ভিত্তিক যেই ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে দেখতে পারো যে কবে বা কখন শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে ওয়েবসাইটগুলো আছে সেখানে দেখতে পারো যে কখন কবে বৃত্তির খবরটা পাবলিশ হতে পারে। তারপর হচ্ছে কোন কনফিগারেশনে কম্পিউটার কিনলে আমি গ্রাফিক ডিজাইন কাজ করতে পারবো। সো কম্পিউটার রিলেটেড ইনফরমেশন তুমি ধরো হচ্ছে মুদির দোকানদারের কাউকে যা জিজ্ঞাসা করলো, অথবা তোমার এমন ফ্রেন্ড থেকে জিজ্ঞাসা করলা যে জানেই না বা যে কখনো কম্পিউটার চালায় নেই বা যার নিজস্ব কম্পিউটার নাই। তুমি সম্ভাব্য সঠিক উৎস কোথা থেকে পাইতে পারো, ধরো তোমার যেই ফ্রেন্ড অলরেডি 2-3 বার একটা কম্পিউটার কিনছে বিক্রি করছে তার একটা ভালো আইডিয়া থাকতে পারে। অথবা ধরো কোনো একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের কোনো পরিচালক বা কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখতে পারো, তারা যেহেতু এটা নিয়ে কাজ করে তো তাদের থেকে আসলে এই উৎসগুলো পাওয়া সহজ। বাট সহজ কথা হচ্ছে তুমি ইন্টারনেট ইউজ করেই কিন্তু এই প্রতিটা কোশ্চেন সহ আরও অনেক কিছু হচ্ছে তুমি হচ্ছে তথ্য যাচাই করতে পারবে। আমাদের বর্তমান টপিক হচ্ছে ভুল তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার। ভুল তথ্য আমরা কিভাবে যাচাই করতে পারি, অবশ্যই ইন্টারনেটের যুগ, প্রযুক্তির যুগ, আমরা তার হেল্প নিতে পারি। সো বইয়ে একটা ঘটনার কথা বলা আছে যে দেখতেছিল যে তোমার একটা ঘর পানি থেকে হচ্ছে উপরে তুলে আসতেছিল। সো এটা কেমন, আসলে যেটা হয়েছে যে ধরো কোনো বন্যার সময় কোনো ঘর ভেঙে গেছে, ওটার ভিডিও করা হয়েছিল। সো এটাকে রিভার্স করে দিছে, তো ভিডিও রিভার্স করলে সে পানি থেকে উপরে উঠে আসতেছিল। তো এটা একটা ভুল তথ্য, এটা আসলে দেখেই অনেকে ধরে ফেলতে পারবে। বাট ধরো আগেরকার দিনে বা প্রথম দিকে যখন ভিডিও আসছে তখন কিন্তু এইগুলো দিয়ে অনেক মানুষকে ম্যানিপুলেট করা গেছে যে ভাই এটা হয়, বাট আসলে তো বুঝতেছে যেটা এডিটিং করে করা হয়েছে। তো আমরা খুব সহজে প্রযুক্তির ব্যবহার নিলে এটা পারবো। যে একটা ছবি কীভাবে ভুল ছবিতে রূপান্তরিত হতে পারে, এক ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে। যে ধরো তোমার পিছনে একটা 3-4টা গাছ আছে এবং শিরোনামে বলে দিলে যে অ্যামাজন জঙ্গলে চলে গেছো, তো এটা হতে পারে ভুল। আবার হতে পারে যে ছবির লেখা, সাইনবোর্ড, ঠিকানা এগুলো কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে দেয়া। 2, তো একটা ছবি তুললা, তো ওইটার হচ্ছে কোনো একটা পার্ট হচ্ছে কেউ এডিট করে সরাই দিল, সো তখন এটা ভুল হতে পারে। আরেকটা হতে পারে যে ছবির ভেতর কোনো ব্যক্তির মুখের পরিবর্তে অন্য ব্যক্তির মুখ বসিয়ে দেয়। যদি এটা আসলে তোমরা অনেক করো যে বার্থডে সেলিব্রেশনের সময় সবাই হচ্ছে যেটা করে যে একটা গ্রুপ ছবির মধ্যে বাকি সবাইকে হচ্ছে একটা ইমোজি দিয়ে ভরায় ফেলে এবং হচ্ছে একটা ছবি মানে যে ছবিটা পোস্ট করতেছে সে এবং যার বার্থডে তার সাথে ফেস এক্সচেঞ্জ করে ফেলে। তো এটা হয়, তো বাট ভুল কিনা, তো ভুল আমরা এখন ধরে ফেলতে পারতেছি। সো আমরা হচ্ছে ধরো কোনো একটা ছবি ভুল কিনা সেটা যাচাই করার জন্য গুগল ইমেজে যেতে পারি। সো আমরা প্রথমে যেটা করতে পারি যে আমি হচ্ছে খুব সহজে দেখাই দিই, দেন হচ্ছে ওই কথাগুলোই এইখানে এসে তুমি হচ্ছে পরবর্তীতে স্লাইডটা যখন ডাউনলোড করবে এটা পড়লে হচ্ছে পাওয়া যাবে। তো এখানে আমরা আসলে সময়টা বাঁচাইতে পারি। সো আমরা হচ্ছে খুব সহজে গুগলে যে কোনো ইমেজ যদি আমরা যাচাই করতে চাই, প্রথমে হচ্ছে গুগলে আসবো। গুগলে আসার পর আমরা হচ্ছে একদম ডান দিকে এইখানে হচ্ছে দেখো ইমেজ সার্চ, তো এইখানে একটা ফাইল যদি আপলোড দিই, সাপোজ আমি হচ্ছে ধরো একটা পোকেমনের ছবি আপলোড দিলাম। সো ছবি আপলোড দেওয়ার সাথে সাথে দেখো এইটার পাশাপাশি অনেকগুলো রেফারেন্স চলে আসছে, যেখানে দেখো যে পোকেমনের উপরে হচ্ছে একটা ক্যাপ মানে হ্যাট আছে সাদা কালারে। সো দেখো যত ছবি আসতেছে সে কাছাকাছি ওইটা মিলাই নিয়ে আসছে। সো এখন সিনারি যেটা হইতে পারে যে ধরো কেউ একজন বলল যে এই ছবিটা তার। এখন তুমি এটা গুগল সার্চ দিলা, দেওয়ার পর দেখলা যে তুমি আরেকটা ওয়েবসাইটে সেম ছবি পাইছো, বাট যে দাবি করতেছে সেটা যদি সে 2023 সাল আপলোড করে এবং তুমি আরেকটা ওয়েবসাইটে 2019 সাল থেকে পাইতেছো, তাহলে অবভিয়াসলি সে যে দাবি করলো এটা কিন্তু আর হইতেছে না, কারণ সে 2019 সাল থেকে এই ছবিটা অন্য কোথাও এক্সিস্ট করে। সেইভাবে অনেক সময় আমরা ছবি যাচাই করে ফেলতে পারি যে এটা সত্য কি সত্য না। সো অথবা ধরো অনেক পপুলার ধরো অনেক বড় একটা ঘটনার একটা ছবি দেওয়া হলো,
তো তুমি এত বড় ঘটনা তুমি সার্চ দিয়ে দেখলা, ইমেজ সার্চ দিয়ে দেখলা যে কোথাও নাই, তো তখন কিন্তু একটু বোঝার বিষয় যে এটা কেন গুগলে আর অন্য কোথাও নাই। সো এমন হইতে পারে এটা রিসেন্টলি জাস্ট বানানো হইতে পারে। সো এইভাবে আমরা হচ্ছে সোর্সের সাথে কম্পেয়ার করে আমরা হচ্ছে বুঝতে পারি যে কোনো একটা ছবি সত্য কি সত্য না। সেই কথাটাই এখানে বলছে যে যে ছবিটা নিয়ে আমি সন্দিহান সেটাকে কম্পিউটারে সেভ করব, গুগলের হোম পেজে যাব, তারপর হোম পেজ থেকে ইমেজ অপশন সিলেক্ট করে সার্চ বারে ক্লিক করব এবং ছবিটা দেওয়ার পর ক্লিক করলে আবার হচ্ছে যে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব, যার তারিখ দেখে আমরা বুঝতে পারবো ছবিটি আসলে কবে কিভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছে। সো কেউ যদি দাবি করে তুমি জাস্ট তারিখের সাথে মিলাইলেই ধরে ফেলতে পারো। সো এবং সেমভাবে আমরা ছবির পাশাপাশি আমরা হচ্ছে ভিডিওরও সত্যতা যাচাই করতে পারি। সো ভিডিওর সত্যতা যাচাই করার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ইনভিড। সো ইনভিডে আমরা যেটা করতে পারি যে আমরা গুগল থেকে যে কোনো একটা লিঙ্ক এনে পেস্ট করে দিলে সে যেটা করে যে আমরা জানি যে ভিডিও মানে হচ্ছে মুভিং ইমেজেস, রাইট? যে একটা অনেকগুলো ছবিকে মুভ করাইলে আসলে ভিডিও মনে হবে। সো ইনভিড যেটা করে সেটা হচ্ছে যে পুরা ভিডিওটার যতগুলো ইউনিক ফ্রেম আছে, ছবি যতগুলো ইউনিক আনা পসিবল সবগুলো নিয়ে আসে এবং তুমি ওইখানে ক্লিক করলে তুমি হচ্ছে ওই সোর্সটাতে পেয়ে যাবা। সো ধরো তোমার কোনো ফ্রেন্ড একটা ভিডিও বানায় বললো যে পুরাটা সে নিজে থেকে স্ক্র্যাচ থেকে তৈরি করছে, তো তুমি ইনভিডে আপলোড করে দেখবা যে এটার একটা পার্টের একটা ইমেজ যদি কোথাও আগে থেকে থাকে সেটা তোমাকে দেখাই দিবে, সোর্সটা দেখাই দিবে যে এই ছবিটা ইন্টারনেটে এত সালে ছিল। তখন তোমার ফ্রেন্ডকে যে তুমি ধরতে পারবা যে তুমি যে বললা সব তুমি ডিজাইন করছো, এটা তো আগে থেকে এক্সিস্ট করতো। সেইভাবে যাচাই করা যায় আসলে ভিডিওর প্রত্যেকটা ফ্রেমে কী হয়। সো চলো আমরা হচ্ছে এখন ইনভিডে একটা কিছু যাচাই করার চেষ্টা করি। সো আমরা প্রথমে ইনভিড লিখে সার্চ দিব। তো ইনভিড প্রজেক্ট ভেরিফিকেশনে চলে আসলে প্রথম লিঙ্কটাই আমরা হচ্ছে টুলস এবং সার্ভিসে চলে যাব। সো এইখানে হচ্ছে ভেরিফিকেশন প্লাগইনে চলে যাব। সো এখানে হচ্ছে আমি যেহেতু ক্রোম ইউজ করতেছি, যে দেখো যে এই প্লাগইনটা নেওয়ার জন্য আমাকে হচ্ছে এখানে রিকোয়েস্ট করছে, তো আমি ইনভিডে হচ্ছে ক্লিক করলাম। সো এবং হচ্ছে এটাকে হচ্ছে আমি এক্সটেনশন হিসেবে নিয়ে নিব। সো মানে ইউজ করতে হলে এটাকে তোমাকে ব্রাউজারে এক্সটেনশনে নিয়ে আসবা। এক্সটেনশন মানে হচ্ছে একটা ছোট সফটওয়্যার যেটা আসলে ব্রাউজারের সাথে অ্যাড করতেছো। ব্রাউজার তো একটা সফটওয়্যার, তাই তো। তো তারপর আমরা হচ্ছে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে ইনভিডে ক্লিক করতে পারি। করার পর দেখো একটা ওপেন টুল বক্স দেব। এরপরে দেখো এখানে আমরা হচ্ছে ভিডিও অ্যানালাইসিস করতে পারি। সেই জন্য দেখো ইউটিউব অথবা ফেসবুক থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে এসে দেওয়া যেতে পারে। সো আমি হচ্ছে ইউটিউব ধরো যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি। সো ধরো আমি হচ্ছে ক্রিকেটের একটা ভিডিও, এই যে পাকিস্তানের একটা খেলার ভিডিও নিয়ে আসলাম, অ্যাড দেখাই দিছে। আমি এটা কপি করে, আমার আসলে ভিডিও দেখার দরকার নেই, আমি হচ্ছে এখানে পেস্ট করে দিতে পারি। সো দেন হচ্ছে আমরা হচ্ছে সাবমিট দিয়ে দিলাম। সো সো এই ভিডিও সম্পর্কিত যা যা আমাদের জানা দরকার সব কিছু হচ্ছে সে নিয়ে চলে আসছে। এটা ডেসক্রিপশন, এটা কত সময় আসছে, আপলোড টাইম কখন। সো দেখো এটা বলাই আছে যে, তারপরে এখানে আসে দেখো বিভিন্ন কি ফ্রেম নিয়ে আলোচনা করছে। সো এখান থেকে আসার পর আমরা যেটা করতে পারি, আমাদের যে ভিডিওটা সম্পর্কে আমাদের ইনডেপথ নলেজ নেওয়া দরকার বা প্রতিটা ছবির সোর্স জানা দরকার,
আমরা এটাকে কি ফ্রেমে নিয়ে যাব। কি ফ্রেমে যেটা করবে যে এখানে যদি আমি একটা কোনো লিঙ্ক পেস্ট করি, সো আমি হচ্ছে এই জন্য প্রথমে হচ্ছে ইউটিউবে চলে যাব। সো ইউটিউবে ধরো আমি হচ্ছে ধ্রুব রাঠি লিখে হচ্ছে সার্চ দিলাম, তাহলে হচ্ছে ধরো ধ্রুব রাঠে। সো ধ্রুব রাঠির ধরো যে কোনো ভিডিও কেন নিলাম, কারণ এখানে দেখো বারবার ফ্রেম চেঞ্জ হবে, এই অনেক ভালো কিছু ক্ষেত্রে ভালো ইনফরমেশন দেয়। আর সো এখানে আমি হচ্ছে পেস্ট করার পর কি ফ্রেম যেটা করবে যে এইটা অ্যানালাইসিস করে প্রত্যেকটা ফ্রেমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছবিকে সে নিয়ে আসবে। সো কি ফ্রেমে ভাগ করার পরে দেখো এই ভিডিওতে যতগুলো কি ফ্রেম পসিবল, দেখো এটা একটা কি ফ্রেম, মানে কি ফ্রেম বলতে ভিডিওর মধ্যে যতভাবে তুমি ধরো স্ক্রিনশট তুলে যত ইউনিক তুমি ছবি পাবা। সো এইটা একটা কি ফ্রেম, যে তার হাতটা একদিকে, তার হাতটা একটু দূরে, তারপর একটা ছবি, তারপর একটা আঙ্গুল, একটা কোশ্চেনবোধক চিহ্ন। সো এইভাবে খেয়াল করে দেখো অনেক কিছু সে হচ্ছে আউট অফ দ্য, মানে তার ভিডিও ছাড়াও সে এক্সিস্টিং ভিডিও থেকে সে হচ্ছে অনেক ইনফো নিয়ে আসছে। সো ধরো এইখান থেকে আমি যদি কোনো একটা ছবি যে ধরো হচ্ছে এটা আগে এক্সিস্ট করে কি না, এই জিনিসটার ধরো আমি হচ্ছে চেক করতে থাকি, যে ধরো এটাকে বলে রিভার্স সার্চ ইঞ্জিন, মানে ইমেজ অলরেডি ইমেজটা তোমার কাছে আছে, এখন তুমি রিভার্স সার্চ করে দেখবে যে এটা আগে কোথায় ছিল। সো ধরো আমি হচ্ছে এই ছবিটার ওপর হচ্ছে রাইট ক্লিক করলাম। সো এইখানে দেখো লেখা যে ফেক নিউজ ডিবাঙ্কার বা ইনভেড উই ভেরিফাই। সো এইখানে হচ্ছে আমি ইমেজ রিভার্স সার্চ আমি হচ্ছে অল দিলাম, তো সে আমাকে হচ্ছে সো দেখো এই ছবিটা কোথা থেকে আসছে, সে হচ্ছে একটা দেখো এটা হোটেল ম্যানেজমেন্ট কেরিয়ারের 2020 সালের একটা ব্লগ পোস্ট। তো তার মানে এই ছবিটা 2020 থেকেই এক্সিস্ট করে। তো সেইটা হচ্ছে তুমি হচ্ছে ভেরিফাই করে ফেললা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা ইনভিড দিয়ে হচ্ছে রিভার্স সার্চ করতে পারবো। যে ধরো সাপোজ ধ্রুব রাঠি যদি বলতো যে এই ছবিটা তার বানানো, তো তুমি এখন সার্চ দিয়ে বলে ফেললা যে ভাই ভিডিও আপনার কয়দিন আগের, আর এটা তো সে হচ্ছে 2020 থেকে হচ্ছে এই যে এইখানে আছে, আরও কয়েক জায়গাতে আছে। সো রিভার্স সার্চ তুমি শুধু গুগলেও দিতে পারতাম, আমি অল দেয়াতে আসলে সে যত জায়গায় পাইতেছে সব জায়গায় নিয়ে গেছে, যেমন yandex.com এরকম বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে চলে গেছে, তারপর লেন্স। সো এভাবে তুমি হচ্ছে ট্রাই করে দেখতে পারো যে এই ছবিগুলো কোথায় থাকে। সো এটাই, তার মানে আমরা হচ্ছে ছবি জাস্ট হচ্ছে ইমেজ থেকে হচ্ছে ভেরিফাই করতে পারবো যে ছবিটা আগে কোথাও ছিল কি না, কেউ যখন দাবি করবে এই ছবিটা সত্য কি না। আর ভিডিওর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইনভিডের হেল্প নিতে পারি। সো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এটাই আসলে আমাদের এই যা যা আমরা করতেছি সবগুলো শর্টলি হচ্ছে স্লাইডে দেয়া আছে। সো তুমি যদি বোর হয়ে যাও তো এই স্লাইডটা পরবর্তীতে দেখলেই কিন্তু তোমার সব যা যা বলতেছো সব কিন্তু তোমার মাথায় চলে আসবে, তো হাতে একদম ধরে ধরে লেখার কিছু নাই। সো এখন আমরা অনেক ইম্পর্টেন্ট একটা অংশে চলে আসছি, সেটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন আমরা ধরো অনেকভাবে কালেক্ট করতে পারি, সেটাকে এক জায়গায় সমন্বয় করা। সো একটু আগেই আমরা বলছিলাম যে গুগল স্প্রেডশিটের কথা অথবা মাইক্রোসফট এক্সেল, সেখানে অনেকগুলো রো এবং কলামে হচ্ছে ভাগ করা থাকে। তো তার মধ্যে দিয়ে আমরা হচ্ছে যেটা করতে পারি অনেক ডেটা আইনা সেটার উপর অ্যানালাইসিস করতে পারি। সো গুগল স্প্রেডশিটের বেসিক কিছু কাজ আমরা এখনই দেখে নিব। সো স্প্রেডশিট ব্যবহার করে তথ্য সমন্বয় করি আমরা। স্প্রেডশিট শেখার বহুল প্রচলিত অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট এক্সেল অথবা গুগল স্প্রেডশিট, দুইটাই হতে পারে। তো যেমন এই যে দেখতেছো ডান দিকে যে অনেকগুলো রো আছে সারি, আর অনেকগুলো লম্বা লম্বা হচ্ছে কলাম আছে। সারি এবং কলাম একসাথে যেখানে মিলিত হয়, ধরো এই যে হলুদ ঘরটা অথবা উপরে সাদা ঘরটা অথবা সবুজ ঘরটা, এইটাকে আমরা বলি হচ্ছে সেল। তাহলে সেল কি, যে এক্সেল বা গুগল স্প্রেডশিটে রো এবং কলাম মিলে যে বক্সটা তৈরি করে, বক্সটাকে আমরা বলি হচ্ছে সেল। বুঝতে পারতেছো বায়োলজি বেসিক যে কোষ, একটা একটা কোষ মিলে অনেক বড় কিছু একটা তৈরি করে, তো এখানে আসলে একটা একটা সেল মিলে অনেক বড় একটা এক্সেল শিট বা ফাইল শিট যেটা আমরা বলি এটা আসলে ক্রিয়েট করে। তো এইখান থেকে আমরা একটু পরে দেখবো আরও ভালো করে যে আমরা রোগুলাকে 1 2 3 দ্বারা ডিফাইন করি, দেখো 1 2 3 4 5, আর কলামগুলোকে হচ্ছে ABCDEF ABCDEF। সো আমি যদি কোনো একটা সেলকে ডিফাইন করতে চাই, আমি প্রথমে হচ্ছে
তার কলাম নাম্বারটা দিব, তারপরে হচ্ছে তার রো নাম্বারটা দিব। তার মানে এই ঘরটা কি হবে, হলুদ ঘরটা, এটা হবে দেখো কলাম বি আর রো হচ্ছে 6, তাহলে এটাকে আমরা বলবো B6। আমি এখনই দেখাচ্ছি। সো এক্সেলে অনেক টাইপের তুমি গণনা করতে পারবা, তুমি এটার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ আসলে এত কিছু করতে পারবা, বলে শেষ করা যাবে না। তুমি বলো মেশিন লার্নিং বলো বা যে কোনো কিছুর জন্যও বলো, অনেক ডেটা নিয়ে যখন কাজ করা লাগে তখন আসলে এক্সেল আমরা ইউজ করি এই ডাটাগুলো স্টোর করে রাখার জন্য, এর ওপর কিছু অপারেশন করি, এটাকে ফরমেশন করি, এটা থেকে গ্রাফ বের করি। সো এক্সেলের আসলে গুরুত্ব বলে শেষ করা যাবে না, বাট তোমাদের জন্য আপাতত জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ পারাটাই অনেক। সো একটু হলে ট্রাই করো, আমরা যা করবো সেটাতে বুঝার। সো চলো আমরা হচ্ছে গুগল থেকে একটা স্প্রেডশিট ওপেন করে ফেলি। সো আমি হচ্ছে প্রথমে গুগলে এসে সার্চ দেবো গুগল স্প্রেডশিট অথবা মাইক্রোসফট এক্সেল যদি তোমার ডাউনলোড থাকে। তারপর আমি লগ ইন যেহেতু করা আছে আমার ডিরেক্ট চলে আসছে। তো এই যে দেখো এইটাই হচ্ছে যে ডানে বামে শুধু বক্স আর বক্স, বক্স আর বক্স, এটাকে বলা হয় গুগল স্প্রেডশিট। সো এইখানে খেয়াল করে দেখো ABC মানে কলামগুলোকে ABC আর রোগুলো 1 2 3 4, অথবা দেখো এই যে আমি হাইলাইট করছি এটা 8 নাম্বার। সো আমি যদি এই ঘরটা ধরি এটাকে আমরা বলবো কি D8। সো খেয়াল করে দেখো আমি যখন এটা ক্লিক করছি এইখানে দেখো খুব ভালো করে দেখো যে এখানে D8 দেখাইতেছে। আমি যদি অন্যটা ক্লিক করি দেখো D7, এটা ক্লিক করি E7। সো দেখতেছো? সো তার মানে আমি যে কোনো সেলকে প্রথমে তার কলাম ABC আর দেন হচ্ছে তার রো 1 2 3, এটা দ্বারা আমরা হচ্ছে খুব দ্রুত সহজে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। সো এখন আমরা যেটা করতে পারি যে ক্লাস 6-এর তোমার বইয়ে যেটা দেয়া আছে যে এখানে হচ্ছে ক্লাস 6, তার নিচে হচ্ছে স্টুডেন্টদের নাম, আর এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স অর্থাৎ সে কতদিন আসছে। তারপরের কলামে হচ্ছে ক্লাস 7, তারপরে হচ্ছে সে অ্যাটেন্ডেন্স দেয়া আছে যে সে কতদিন আসছে। সো ধরো ক্লাস 6-এ A স্টুডেন্ট ছিল, B ছিল, আমি আসলে নাম দিতে পারি যে সাকিব, রাকিব। সো ধরো সাকিব মাঝে মাঝে মিস দেয়, তো সেজন্য সে ধরো 50 দিনে 40 দিন আসছে, রাকিব বেশি দিন আসে, দেখা যাচ্ছে বন্ধের দিনও খেলতে চলে আসছে। তো তুমি তাকে 50 দিনের জায়গায় 55 দিন দিতে পারো, আসলে না 50ই। আর ক্লাস 7-এ ধরো অন্য স্টুডেন্ট থাকতে পারে যে ধরো মহসিন, তারপরে ধরো সিয়াম, তারা দেখা যাচ্ছে 48 47 এরকম। তার মানে আমরা হচ্ছে খুব চাইলেই এটা অনেক একসাথে হচ্ছে আমি রাখতে পারি। তো এরপরে আমরা যেটা দেয়া আছে যে তোমাদের যে খুব সুন্দর করে হচ্ছে যে যোগ করার কিছু অপশন দেয়া আছে। তো আমি হচ্ছে স্লাইডে দেখতেছো অনেক কিছু বলা আছে যে বি কলামের প্রথম থেকে শেষ সিলেক্ট করে মেনু বারে চিহ্ন পাশে অনেক কিছুর কথাই বলা আছে। আচ্ছা চলো আমরা হচ্ছে দেখে আসি। যে ধরো আমরা হচ্ছে কিছু ডেটা নিলাম, সাপোজ এইটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট কলাম, তাহলে আগেই অ্যাটেন্ডেন্স চলে আসছে, এটাও ডিলিট করে দিলাম। তাহলে এখন অ্যাটেন্ডেন্সটা না দিয়ে আমি ধরো হচ্ছে জাস্ট যোগ করার জন্য যে ধরো এখানে লিখলাম হচ্ছে রাইস, ব্রেকেটে লিখলাম হচ্ছে কেজি সাপোজ, আর রাইস সরে আমরা ধরো এখানে দিলাম হচ্ছে বিফ, গরু মাংস। সো ধরো এটা হতে পারে কেজি। সো এখন যেটা হলো যে অনেকে অনেক কেজি নিতে পারতেছে, 33 32। এখন আমি যেটা চাই যে টোটাল কত কেজি রাইস নেওয়া হয়েছে, এটা কিভাবে চেক করতে পারি, খুব সহজ। সো দেখো, সো আমরা যেটা করতে পারি এইখান থেকে দেখো এই প্রতিটি সিলেক্ট করার পর আমি এখানে একটা সাম ফাংশন দিয়ে দিলাম। সো অটোমেটিকলি দেখো যে সাম দেওয়ার ফলে সে যেটা করছে যে A2, এই যে A2 এটা হচ্ছে A2 আর এটা হচ্ছে A6, সবগুলো যোগ করে সে আমাকে যোগ দিয়ে দিচ্ছে। সো এটা একটা ওয়ে। অথবা আরেকটা যেটা হইতে পারে যে আমি হচ্ছে এইখানেও ধরো অনেকগুলো ইনফো লিখলাম 33 32, তারপর ধরো 209। এখন এইটার যোগফল আমি এখানে আনতে চাই। সো আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে তুমি একটা ফাংশন লিখতে পারো, ইকুয়াল টু দিয়ে আমরা ফাংশনটা লিখি, লিখে তুমি লিখবে হচ্ছে সাম। তো তার মানে হচ্ছে ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু মানে অলওয়েজ বুঝবা যে কোনো একটা ফাংশন। তো এই ফাংশনে আমি যেটা চাই যে 48 থেকে 209, এটা হচ্ছে দেখো সাজেশন দিয়ে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে B2 মানে 48 আর B6 মানে হচ্ছে 209। সো এটা লেখার নিয়মটা দেখো B2 তারপর কোলন তারপর হচ্ছে B6। তার মানে 2 থেকে 6 পর্যন্ত যা আছে 2 থেকে 6 এই দেখো কালার দিয়ে বলে দিতেছে তাদের মধ্যে যোগ করো, তো যোগ করো 300 সামথিং আসছে। সো এইভাবে খুব ইজিলি আমরা হচ্ছে ফাংশন দিয়ে হচ্ছে কাজ করে ফেলতে পারি। আমি যদি আরেকবার দেখাই যে দেখো
যে আমি ধরো এখানে নিলাম 67, এটা চাইলে আমি হচ্ছে ইকুয়াল টু ফাংশন দিয়ে করতে পারি, যে সাম দিয়ে আমি বললাম যে A2 থেকে A6 যতগুলো আছে তাদের হচ্ছে যোগ তৈরি করো, যোগ করে ফেলছে। আবার যেটা হইতে পারে যে 2 3 25 49, এইখানে আমি হচ্ছে ইকুয়াল টু সাম দিয়ে না করে আমি হচ্ছে যেটা করতে পারি যে এখানে দেখো যে সাম নামে একটা দেখো এটা সামেশন টাইপের কিছু আছে, এটাতে যদি ক্লিক করে একটা ফাংশন ওপেন হবে। তো এইখানে যত টাইপের ফাংশন হইতে পারে যতগুলো, সব তো মুখস্থ করা পসিবল হয় না। সো ইকুয়াল টু দিয়ে লেখার থেকে মাঝে মাঝে এইখান থেকে দেখলে যে তুমি যা চাও তা পাওয়া যাবা। যেমন তুমি সাম চাও তাহলে সাম পাওয়া যাবা, আর তুমি যে অ্যাভারেজ দাও অ্যাভারেজ হয়ে যাবে। অ্যাভারেজ মানে কি সবগুলো যোগ করে ভাগ। তো আমি ধরো ফার্স্টে সাম করলাম, তো সাম করলাম মানে হচ্ছে এটা হচ্ছে B2 থেকে শুরু হবে এবং B6 পর্যন্ত যাবে। তো 197 পেয়ে গেছে। এখন তুমি যদি বলো যে না ভাই আমি সাম করবো না, আমি হচ্ছে অ্যাভারেজ করবো, তাও পারবা। এখানে ক্লিক করার পর সাম দাও, অ্যাভারেজ চলে আসবে। অ্যাভারেজ কাদের থেকে চাও? B2 থেকে শুরু করে B6। সো খুব সিম্পল, তুমি হচ্ছে যোগ করতে পারলা এবং তুমি এখন হচ্ছে অ্যাভারেজ বের করতে পারলা। আসলে তুমি ফাংশনে অল করে দেখো কত টাইপের ফাংশন আছে, কাউন্ট আছে, ম্যাক্স আছে, মিন আছে। তো এগুলো কি কি করে একটু ট্রাই করে দেখতে পারো। যেমন কাউন্ট কি করবে বলো, কাউন্ট যদি আমি B2 থেকে আবারও B6 দেই, আমাকে 5 দিছে কেন? 2 থেকে 6 2 3 4, এই যে দেখো 2 3 4 5 6, সরি 1 2 3 4 5, পাঁচটা আইটেম। এই জন্য কাউন্ট হচ্ছে টোটাল কয়টা আইটেম দিছে। তো অনেকভাবে করা যেতে পারে। আমি একটু টুইক করে দেখাই যে ধরো এইখানে আমি হচ্ছে সাম ফাংশনটা দিলাম। সাম কি B2 থেকে শুরু করে হচ্ছে B6 যোগ হলো। এখন আমি কাউন্ট ফাংশন দিয়ে ধরো এর নিচে আমি একটা ফাংশন দিলাম হচ্ছে কাউন্ট, এখানে দিলাম B2 থেকে B6, দেখো 5 আসছে। কেন 5 আসছে? সে কিন্তু 2 থেকে 6 পর্যন্ত, এই যে 2 থেকে 6 টোটাল 5টা আইটেম যোগ। এখন তুমি যেটা করতে পারো যে তুমি অ্যাভারেজ বের করতে চাও, মানে অ্যাভারেজ তো ফাংশন দিয়েও বের করা যায়, বাট দেখো টোটাল আছে 197 আর তোমার হচ্ছে 5 হচ্ছে সংখ্যা। আমি একটা দেখো একটু কালার চেঞ্জ করে দিই যাতে আসলে ফিল কালার, ধরো আমি একটু অন্য কালার দিলাম, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে কোনটা কি। আর ধরো কাউন্টের কালারটা আমি ধরো হচ্ছে একটু এটা দিলাম। এখন আমি হচ্ছে এইখানে হচ্ছে যেটা করতে চাই, এই জায়গাতে হচ্ছে আমি একটা অ্যাভারেজ চাই। অ্যাভারেজটা কীভাবে পাইতে পারি? সো খেয়াল করে দেখো, আমি ইকুয়াল টু দিব, কারণ কোনো একটা অপারেশন করবো বা ফাংশন করবো অবশ্যই ইকুয়াল টু দিয়ে শুরু করতে হবে। দেখো এই 197 হচ্ছে 9 আছে, অর্থাৎ B9। আমি হচ্ছে B9 তাকে ভাগ করব হচ্ছে B8 দিয়ে। তো খেয়াল করে দেখো 197কে 5 দ্বারা ভাগ করলে এটা চলে আসছে, খেয়াল করছো? সো এই যে এটা কোথায় লিখছো এটা কিন্তু তুমি দেখতে পারবে এই যে একদম উপরে, এই যে দেখো ফাংশনে লেখা যে B9কে আমি B8 দ্বারা ভাগ করছি। কারণ এন্টার দিলে তো তুমি ভ্যালু দেখবা, বাট কিভাবে আসতেছে ক্লিক করলেই তুমি দেখতে পারবা। সো এটা হচ্ছে বেসিক, আমরা হচ্ছে যোগ শিখলাম, কাউন্ট কিভাবে বের করব কত থেকে কত, দেন অ্যাভারেজ আমি ডিরেক্ট ফাংশন দিয়েও করতে পারছি, এখান থেকেও করতে পারছি। তো একটু ট্রাই করো, ট্রাই করলে আসলে শিখতে পারবা। তো বুঝতে পারতেছো জাস্ট প্রথম চ্যাপ্টারে তোমাদের কত ডাইমেনশনে টেকনোলজি চলে আসছে। এরপরে আসলে বিয়োগ গুণ আর গুণ আমি আর কিছু বলবো না। আর এইখানে আসলে তোমার হচ্ছে ফাংশন ছাড়াও অন্য আরেকভাবে যোগ করা যাইতে পারতো। তো আমি একটু যদি দেখাই যে ধরো সাপোজ এটাকে আমি সরাই দিলাম, এখন আমি যোগ করতে চাই, কিভাবে পারবো? ইকুয়াল টু দিবা। ওই কোনো একটা কাজ করতে হলে ইকুয়াল টু, ফাংশন হোক আর ম্যানুয়ালি হোক। ম্যানুয়ালি যেটা করতে পারবো আমি A2 কত A2কে আমি যোগ করতে পারি A3 এর সাথে, A3কে আমি যোগ করতে পারি A4 এর সাথে, A4কে আমি যোগ করতে পারি A5 এর সাথে, A5কে আমি যুক্ত করি A6 এর সাথে, এবারও যোগ করে 240 পাইছো। তো তার মানে ম্যানুয়াল যোগটাও থাকতেছে, ইকুয়াল টু দিয়ে শুরু করতে হবে। তো এই জন্য আসলে এই কাজগুলো হচ্ছে খুব সহজ হয়ে যায় অ্যাকচুয়ালি। তো ধরো তোমাকে যদি আমি আরও কিছু সহজ উপায়ে দেখাই, যে ধরো আমি হচ্ছে এখন যেটা করব যে ধরো চিকেন নামে একটা ফোল্ডার লিখে, খেয়াল করে দেখো আমি এখানে 5 5 5 সাপোজ মানে প্রতিদিনই হচ্ছে 5টা করে লাগে। আমি চাই যেটা অটোমেটিক যোগ হয়ে আমার একটা নিচে কোথাও একটা দেখাক, সেটা কীভাবে করা যেতে পারে। সেই জন্য দেখো আমরা যেটা করব যে একটা সিলেক্ট করার পর আমি যদি একদম কাছাকাছি আসি, দেখো একটা প্লাস চিহ্ন হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে ফিল হ্যান্ডেল। ঠিক আছে? তো ফিল হ্যান্ডেলে হচ্ছে যেটা হয় যে তুমি ধরো সিমিলার কোনো ভ্যালু বা সিমিলার কোনো অপারেশন একটা জায়গাতে তুমি হচ্ছে দেখতে চাও।
সো তখন যেটা হইতে পারে যে তুমি হচ্ছে একটা সিলেক্ট করার পর যে কোনো একটা বক্স সিলেক্ট করবা, তার পাশে একদম কর্নারে এই বক্সটাতে গেলে দেখো একটু প্লাসটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে ফিল হ্যান্ডেল। তার মানে তুমি এখন একটা হ্যান্ডেল পাই গেছো অনেকটা, তো তোমার হাতে একটা ক্ষমতা চলে আসছে। এখন তুমি এই হ্যান্ডেলটা দিয়ে হচ্ছে ফিল করবে বাকি ঘরগুলাতে কি হওয়া উচিত। তো আমি যদি এইভাবে ধরে টান দিই, দেখো যতগুলা নিচে যাবে সবগুলো আসলে পাশ চলে আসবে। তো এটা হচ্ছে একটা মজার বিষয়। সে এটা হলে দেখো লাভটা যেটা হয় যে ধরো তুমি সিমিলার টাইপের কিছু যদি বারবার করতে চাও, তুমি যত খুশি এখানে নিয়ে আসো চলে আসবে অটো। তো এটা একটা সুবিধা আর কি, যে ফিল হ্যান্ডেল দিয়ে আমরা হচ্ছে খুব দ্রুত অনেকগুলা জিনিসের হচ্ছে একসাথে সেম টাইপের ধর্ম নিয়ে আসতে পারি। সো ফিল হ্যান্ডেলের তো বুঝলা যে সিমিলার টাইপের অপারেশন যদি অনেকগুলোর মধ্যে করতে চাও, আমরা হচ্ছে এটা করে দিতে পারি যে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করলেই অটোমেটিকলি বাকি ফিল্ড ঘরগুলোকে সে ফিল করতে থাকবে, জাস্ট তোমার হাতে একটা হ্যান্ডেল আছে। এরপরে হচ্ছে তুমি চাইলে কোনো একটা স্পেসিফিক কলামের মধ্যে হচ্ছে শর্ট বা ফিল্টার করতে পারো। শর্ট তো বুঝো যে ছোট থেকে বড়, ফিল্টার মানে একটা কিছু খুঁজে বের করে আনা। সো দেখো এটা হচ্ছে খুব ইজি, যে আমি হচ্ছে ধরো এখানে এটা সিলেক্ট করে বাকি সবগুলো সিলেক্ট করলাম। তারপরে ধরো আমি হচ্ছে এখানে ডেটার কাছে যাব, তারপরে দেখো ক্রিয়েট এ ফিল্টার দেব। তুমি যেটা করতে পারো যে এই চিকেনের এখানে হচ্ছে ডেটা দিয়ে তুমি হচ্ছে একটা ক্রিয়েট এ ফিল্টার দিয়ে দিলা। তো ফিল্টারের এখানে যখন ক্লিক করবো অনেকগুলো অপশন দেবে, দেখো সর্ট এ টু জেড, মানে এ টু জেড মানে ছোট থেকে বড়। তো বাই ডিফল্ট তো 5 আর 7, ধরো এখানে সব 5ই আছে, তাহলে আসলে তুমি বুঝবা না। সেটা বোঝার জন্য আমি হচ্ছে চেঞ্জ করে দিই, একটা 15 দেই, একটা হচ্ছে 25 দেই, একটা হচ্ছে 35 দেই। তো দেন এখানে আসলাম, এখানে এসে হচ্ছে আমি হচ্ছে সর্ট করা শুরু করলাম। ধরো জেড টু এ দিলাম, তো জেড মানে কি বড়টা আগে। সো বুঝতে পারতেছো, এখানে চাইলে তুমি আবার সার্চিং করতে পারবা যে ধরো ফিল্টার বাই ভ্যালুজ। সো দেখো এখানে অলরেডি দেখাই দিচ্ছে যে কত টাইপের ইউনিক ভ্যালু আছে। দেখো 5 একবারই দেখাইছে জাস্ট বোঝানোর জন্য কত টাইপের ইউনিক থাকে। তো তুমি এখানে আবার খুঁজতে থাকবা যে 10 আছে কিনা, নাই। 5 খুঁজো, 5 আছে। সো এইভাবে আর কি 15 খুঁজো, 15 আছে। তো এইভাবে তুমি হচ্ছে চাইলে শর্ট ফিল্টারিং করতে পারো। সো চিন্তা করো যে ভাবতে পারো এটা কি দরকার 4টা 5টা ডাটা নিয়ে কাজ করা, বাট চিন্তা করো যে জাস্ট ইমাজিন যে এটা 5। অথবা ধরো আমি একটু সহজ একটা বুঝাই, যে ধরো তোমার একটা সিরিয়াল দরকার, ধরো এসএল, সেখানে 1 আছে, এখানে 2 আছে, এরপর এটা 3। তাহলে এই যে একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ হলো, তুমি এই লজিকটা চাও যে 10,000 ঘরে চলে আসো, 5,000 ঘরে চলে আসো, কিভাবে সম্ভব? তো দেখো এইখান থেকে আমি এই যে সিলেক্ট করব, করার পর দেখো এই যে ফিল হ্যান্ডেল। তো ফিল হ্যান্ডেল যেটা করবে, 1-এর পরে 2 আসছে, 2-এর পরে 3 আসছে, সে 3-এর পরে 4 নিয়ে আসবে, 4-এর পরে 5, 5-এর পরে 6। এরকম করে তুমি যত নিচে যাবা, যেখানে পজ করবা দেখো যে পাশে 347 ঘর আসছে, এটা দেখো সিরিয়ালি সব চলে আসছে। এটা হাতে করতে অনেক সময় লাগতো না। সো এই কাজগুলো আসলে এখানে সহজ হয়ে গেছে। সো এই তো আমরা সার্চিং সবই পারলাম। এখন হচ্ছে যে পার্টটুকু আমরা আগেই আলোচনা করছি, যে আমি একটা ফর্ম ক্রিয়েট করে দিয়েছিলাম, 6-7 জন দিছে, তো সেইটার বেসিসে আমি ডিসিশন নিয়েছিলাম যে কোনটা সত্য বা সত্য না। সো এটাই যে আমাদের গুগল ফর্ম যেটা পাঠাইছি সেই রেসপন্সগুলো দেখবো, দেখার সময় আমরা হচ্ছে সেটাকে শিটে অ্যানালাইসিস করতে যাব, যাওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ফিল্টার করে ফেলতে পারবো যে টোটাল সার্চিংয়ে কয়জন ইয়েস দিছিল, কয়জন নো দিছিল, এটাই। সো ধরো আমরা কিন্তু আসলে এই পার্টটুকুকেই জাস্ট দেখানোর জন্য, দেখো আমরা একটু আগে যে কাজটা করছিলাম মনে করে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের সেই ফর্ম। তো এখানে দেখো ইয়েস নো অনেক কিছু আছে। তা আমি কি করলাম, এইটার ভিতরে ডাটাতে যে আমি দিলাম হচ্ছে ক্রিয়েটিভ ফিল্টার দিয়ে দিলাম, এটা একটা ফিল্টার হয়ে গেলো। এখন যখন এখানে ক্লিক করলাম, দেখো এখানে বলছে ফিল্টার বাই ভ্যালু, ভ্যালুতে দেখো ইয়েস আছে। তো তার মানে এই কলামের সবগুলো ইয়েস, এই জন্য অন্য কোনো কিছু নাই, এই যে দেখো ইয়েস। বাট চিন্তা করো এটা 15,000 ডাটা আছে, 30,000 ডাটা আছে। সাপোজ কোন একটা পোস্ট দিলা, ইমেল 1000 মানুষের কাছে চলে গেলো, সবাই তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করা শুরু করলো, তখন কতজন নো বলস? তখন কিন্তু আসলে এটা একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো আমরা আমাদের চ্যাপ্টার একেবারে শেষ পার্টে চলে আসছি, সেটা হচ্ছে আমরা যে তথ্য যাচাই অভিযান করলাম, এখন অভিযানের হচ্ছে শেষ দিকে চলে আসছে। তো কি শিখলা এতগুলো চ্যাপ্টারে? কত কিছু, কত জার্নিতে আমরা যাওয়ার পরে আমরা যে জিনিসগুলো পাইলাম সেটা হচ্ছে যে ভুল তথ্য প্রচার হয়, তার হচ্ছে 10টি প্রক্রিয়া লিখো। তো একটা হচ্ছে যে অনিচ্ছাকৃত ভুল হতে পারে, সেটা হচ্ছে মিস ইনফরমেশন, ভুল হয়ে গেছে।
আরেকটা হতে পারে যে ইচ্ছাকৃত কারো ক্ষতি করার জন্য করা হয়েছে, সেটা হচ্ছে ডিসইনফরমেশন, সবচেয়ে ডেঞ্জারাস। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি আমি পোস্ট দিয়ে গুজব ছড়াতে পারে অনেকে, ধরো তোমার কেউ শত্রু আছে, তো সে 5-10 জনকে মিলায় তোমার ফেসবুকে একটা তোমার নামে একটা অপপ্রচার চালাই দিল, তো অনেকেই কিন্তু তোমাকে খারাপ ভেবে ফেলবে, যে ধরো তোমাকে কম চিনে বা সামথিং। তো এই জিনিসটাতে কিন্তু আসলে কি হইতেছে, তোমার একটা ডিসইনফরমেশন হইতেছে, তোমার সম্পর্কে একটা ভুল তথ্য মানুষের কাছে ছড়াইতেছে। তো এখানে আমি 3টা পয়েন্ট দিলাম। সো তুমি হচ্ছে এরপরে যেটা করতে পারো, মিথ্যা তথ্য সংবলিত লিফলেট বিতরণ করতে পারে, যেটা আসলে জনমত ঘটনে আসলে তুমি যদি হিস্টোরিতেও দেখো, ইভেন অনেক ক্ষেত্রে তুমি পাওয়া যে আসলে এই লিফলেটগুলো বিতরণ করে করে মানুষের মধ্যে হচ্ছে কিছু আইডিয়া পুশ করা হয়, যেটা আসলে লং টার্ম ইফেক্টে তোমার হচ্ছে ওই জনমতটাতে হেল্প করে ফেলে। সো আরও বাকি 6টা পয়েন্ট তুমি নিজেরাই করো, এটা চেষ্টা করো। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার, অনেক কিছু শিখলাম, তথ্য কাকে বলে, কোথায় কিভাবে ইউজ হয়, প্রযুক্তি কোভাবে কাজ করতেছে, 2-3টা নিউ প্রযুক্তি সম্পর্কেও দেখলাম। তো তুমি যদি ভিডিওটা ভালো করে দেখো এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো, যেটা জাস্ট মোবাইল হলেই হবে, আই রিপিট, মোবাইল হলেই হবে, আমি যা যা করছি সবগুলোর অ্যাপ্লিকেশন তুমি মোবাইলে পাবা, ওই তো ইন্টারনেট ল্যাপটপ দিয়ে তো করা যাবেই। সো চেষ্টা করো, শিখতে থাকো। আমরা আসলে ক্লাস 8-এ এত কিছু কেন সেইভাবে আক্ষেপে যাব না, আমরা আসলে ফিউচারের কথা চিন্তা করি। সো আমার ইচ্ছা হচ্ছে যে এই ইয়াং জেনারেশনকে, মাত্র যারা ক্লাস 8-এ আসো বা যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন, সো আপনাদের সন্তানকে হচ্ছে ফিউচার হচ্ছে প্রযুক্তি, ভবিষ্যতের প্রযুক্তির জন্য হচ্ছে প্রিপেয়ার করা, এক ধাপ আগে এগিয়ে নেওয়া, অথবা তাদের ইচ্ছার মধ্যে আরেকটু ইচ্ছাটাকে অ্যাড করা, সেইটার প্রচেষ্টায় আসলে আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার 2জন স্টুডেন্টকে সাথে নিয়ে আসলে এই আইসিটির যাত্রাটা শুরু করতেছি। তো আশা করি একদম টপ কোয়ালিটির কন্টেন্ট আমরা আসলে দিতে থাকবো, তো অবশ্যই শেয়ার করতে থাকবেন সবার সাথে। আসসালামু আলাইকুম।